হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ফতেপুর সিক্রির ভ্রমণ বৃত্তান্ত। আগ্রার এই ফতেপুর সিক্রি কিন্তু খুব সুন্দর একটা জায়গা। যারা আগ্রায় যায় ফতেপুর সিক্রি কিন্তু তারা প্রত্যেকেই ঘুরতে যায়। তাই আমরাও চলে এসেছি আগ্রা থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই ফতেপুর সিক্রি দেখতে। আর এই ফতেপুর সিক্রিতে এসেই কিন্তু তোমাদের এইখান থেকে একটা ছোট্ট বাস যাবে ঠিক ফতেপুর সিক্রি পর্যন্ত। প্রায় 5 মিনিটের মতো লাগে হয়তো, কিন্তু বাসটা কিন্তু তোমাদের যেতেই হবে এবং তার জন্য ভাড়া লাগে 30 টাকা জনপ্রতি। আর এই বাসের ভাড়া কিন্তু যাওয়া আর আসা নিয়ে 30 টাকা। তাই এই ছোট্ট বাসে কিন্তু উঠে বসে পড়েছি। এবার এখান থেকেই চলেছি আমরা ফতেপুর সিক্রির দিকে। সঙ্গে কিন্তু এইখান থেকেই মানে যেখানে তোমাদের গাড়ি পার্ক করবে সেখান থেকেই তোমরা গাইড নিয়ে নিতে পারো, আবার এখানে এসেও গাইড নিতে পারো। আর এখানের এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা মাথা পিছু, মানে জনপ্রতি। আমরা প্রথমেই ঢুকেছি দেওয়ানি আম, অর্থাৎ সিক্রিতে, যেখানে এই পুরো জায়গাটা হচ্ছে দেওয়ানি আম, যেখানে বসে সম্রাট আকবর সাধারণ প্রজাদের কথা শুনতেন। আর এই যে সবুজ গালিচা দেখছেন, এখানে কিন্তু তখন মাঠ ছিল, আর সেখানে বসে কিন্তু প্রজারা বসতো। আর এই যে জায়গাটা, এই জায়গাটায় সম্রাট আকবর বসে তাদের বিচার করতেন। আর এইখানে আকবরের প্রিয় হাতিকে বেঁধে রাখা হতো। সেই কিন্তু দোষী ব্যক্তিকে হাতি পদপিষ্ট করে মারা হতো এখানটায়। আর সেই হাতিকে, যাকে আকবর খুব ভালোবাসতেন, তাকে এর পেছনে এক জায়গায় কবর দেওয়া হয়েছে, যার উপরে একটা সুন্দর মিনার তৈরি করে দেওয়া হয়েছে। প্রথমে আমরা এসেছি সিক্রিতে। সিক্রি দেখে তারপর যাব ফতেপুরে। সম্রাট আকবর 1571 থেকে 1585 পর্যন্ত এই জায়গাটাকে তার রাজধানী করেন। আর এখানে লাল পাথরের আধিক্য থাকার জন্য এই মহলগুলোও কিন্তু লাল পাথরেই তৈরি করা হয়েছে। আর এই মুহূর্তে যেটা দেখছেন সেটা হলো দেওয়ানি খাস। আকবর তার সভার নবরত্নদের সাথে কিন্তু এখানে বসেই বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন। আর এই বিল্ডিংটা এমন করে তৈরি করা হয়েছে, মনে হচ্ছে এটা দোতলা বিল্ডিং, কিন্তু তা নয়। এটাকে এইভাবে ব্যালকনি সমেত তৈরি করা হয়েছে, কিন্তু ভেতর থেকে কিন্তু এটা একতলা বিল্ডিংই। খুব সুন্দর জায়গা। আর এর ভেতরেই কিন্তু আকবর সুন্দর করে দ্বীন-ই ইলাহি ধর্মের যে পিলার সেটাই স্থাপন করেছিলেন। চলুন ভেতর থেকে দেখছি। দেওয়ানি খাসের এই জায়গাটার একদম ওপরে কিন্তু বসতেন আকবর স্বয়ং নিজে, এবং ব্যালকনি থেকে তার নবরত্নরা বসতেন। আর ঠিক তার নিচেই কিন্তু এই পিলারটা ছিল, যেখানে 7টা ধর্মের সমন্বয় ঘটিয়ে তিনি শুরু করেছিলেন দ্বীন-ই ইলাহি ধর্মমত। এই পিলারে কিন্তু 7টা ধর্মেরই সিম্বল রয়েছে। সব ধর্মের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্যই এই নতুন ধর্ম কিন্তু তিনি তৈরি করেছিলেন। এটি হলো তার দেওয়ানি খাস বা খাসমহল। আর এই জায়গাটা হলো সম্রাটের বিনোদনের জায়গা, যেখানে এই যে 5 মহল দেখতেই পাচ্ছেন, বাগানে লাগানো বিভিন্ন সুগন্ধি ফুলের গাছের গন্ধ 5 মহলে বসে সম্রাট ও বেগম উপভোগ করতেন। আর এই জায়গাটা ছিল সম্রাট এবং বেগমের পাশা বা চৌসার খেলার জায়গা। এই যে দেখুন, এখানে সম্রাট এবং বেগম বসতেন। আর এই চারপাশে দেখতেই পাচ্ছেন খোপ কাটা আছে। আর সেখানে কিন্তু ওনারা গুটির জায়গায় দাসীদের দাঁড় করিয়ে সেই খেলাটা খেলতেন। ঘরগুলো কিন্তু এখনও বোঝা যাচ্ছে, তাই না? আমরা এবার দেখতে যাচ্ছি অনুপ তালাব। এটি হলো অনুপ তালাব। এর মাঝখানে সম্রাট আকবরের নবরত্নের মধ্যে একজন তানসেন, তিনি কিন্তু এই মাঝখানটায় বসে তার বিভিন্ন ধরনের রাগ গাইতেন। এছাড়াও তানসেন এবং বৌজিওয়াওয়ার মধ্যে যে দীপক রাগ এবং মেঘমল্লার রাগ নিয়ে কম্পিটিশন হয়েছিল, সেটা কিন্তু এখানেই অনুষ্ঠিত হয়েছিল। এখানে মাঝখানটায় যাওয়ার 4টে রাস্তা আছে, 4টে রাস্তা দিয়ে কিন্তু এর মাঝখানে পৌঁছানো যায়। আর সম্রাট বসে থাকতেন পেছনের ওই যে জায়গাটা, যেটা দোতলা করা আছে সেই ওপরের জায়গাটাতে। সেখান থেকেই তিনি এই গান শুনতেন। আর এই তালাবের চারপাশে কিন্তু অন্য সভাসদগণ বসে গান শুনতেন। আর এটি তিনি তৈরি করেছিলেন, এই ঘরটা, তার প্রথম পত্নী রুকেয়া বেগমের জন্য। এবং এখানে কিন্তু কাঁচ দিয়ে খুব সুন্দর করে শীষমহল টাইপের তৈরি করা হয়েছিল, যার মধ্যে বিভিন্ন ধরনের ডায়মন্ড খচিত ছিল। আর এই ঘরটা কিন্তু ভেতর থেকে ছিল এই রকম। ঘরের ভেতরে প্রবেশ করা যায় না, বাইরে থেকেই কিন্তু এইভাবে ছবি তুলে নিতে হচ্ছে। তখনকার দিনেও পাথরের ওপর কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, তাই না? আর এটি হলো তখনকার দিনের একটা জলের টাব। দেখতেই পাচ্ছেন কতটা বড়।
এরপর আমরা যাচ্ছি যেখানে বসে তখনকার দিনে সম্রাটরা খাবার গ্রহণ করতেন। এটা হলো তাদের তখনকার দিনের ডাইনিং হল। তবে এই ঘরে বসে কিন্তু যোধাবাই খাবার খেতেন, কারণ এখানে ননভেজ তৈরি হতো এবং সেই খাবারই কিন্তু এখানে পরিবেশিত হতো, তাই তিনি এখানে খেতেন না, কারণ তিনি ছিলেন পিওর ভেজিটেরিয়ান। আমরা এবার যেখানে প্রবেশ করেছি সেটা হলো সম্রাটের শয়নকক্ষ। আর দেখতেই পাচ্ছেন বেডটা কতটা উঁচুতে। এখানে চন্দন কাঠের সিঁড়ি ছিল, যেটা দিয়ে তিনি একবার ওপরে উঠে গেলে সিঁড়িটা সরিয়ে নেওয়া হতো তার সেফটির কথা ভেবে। আর নিচে রাখা হতো সুন্দর জলের পাত্র। গরমকালে রাখা হতো গোলাপ জলের পাত্র, আর শীতকালে রাখা হতো গরম জলের পাত্র। এরপর এখান থেকে বেরিয়ে আমরা সম্রাট আকবরের বাকি 2 রানীর মহল দেখতে চলে গেলাম। অ্যারো দিয়ে চিহ্নিত করলাম দ্বিতীয় রানী যোধাবাইয়ের মহল, আর এটা হলো তৃতীয় রানী মারিয়ামের মহল। এই রানী খুব সুন্দরী ছিলেন, তাই তার সৌন্দর্যের কথা মাথায় রেখে তিনি এই মহলের নাম দেন সোনারি মহল। এর ভেতরে 40 কিলো গোল্ড দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছিল। এরপর আমরা এখানে এই যে ঘরটা দেখতে পাচ্ছি, এটা হলো রানী যোধাবাইয়ের রান্নাঘর। তিনি যেহেতু ভেজিটেরিয়ান ছিলেন আর কৃষ্ণভক্ত ছিলেন, তাই তিনি কোনো ননভেজ খাবার খেতেন না বলে তার সম্পূর্ণ আলাদা রান্নাঘর তৈরি করে দেওয়া হয়। আর এই যে ওপরে দেখুন রাজপুতদের বা রাজস্থানী যে ঝুমকা হয় সেই রকম 56টা ঝুমকার ডিজাইন এখানে কিন্তু আছে। আর এই যে ভেতর থেকে হলো রানী যোধাবাইয়ের রান্নাঘরটা এই রকম দেখতে। আর রানী যোধাবাইয়ের রান্নাঘরের ঠিক উল্টো দিকেই ছিল তার এই মহল। তার এই মহলটা কিন্তু ইসলাম ও হিন্দু ধর্মের ওপর ডিপেন্ড করে বানানো হয়। দেখতেই পাচ্ছেন রাজস্থানে যেরকম জাংলা তৈরি করা থাকে সেই রকম ডিজাইন ছিল, আর ওপরে ছিল ইসলামী ডোম শেপ। রুমের ভেতরেও কিন্তু রাজস্থানী ছাপ রয়েছে। হিন্দু ধর্মের ওপরেই কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা করা হয়েছে ভেতর থেকেও। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো রানী যোধাবাইয়ের রাধাকৃষ্ণ মন্দির, আর মন্দিরের সামনে রয়েছে তুলসী মন্দির, যেই তুলসী মণ্ডপে এখন অন্য গাছ লাগানো আছে। আর মন্দিরের বাঁ পাশে হলো সামার প্যালেস, এখানে গরমকালে থাকতেন সম্রাট এবং বেগম। আর ঠিক ডান দিকে রয়েছে উইন্টার প্যালেস, শীতকালে এখানে তারা থাকতেন। চলুন মন্দিরের ভেতরটা থেকে আগে দেখে আসি। রানীর বিয়ের 2খানা শর্ত ছিল। এক হলো তাকে ধর্ম পরিবর্তন করতে বলা হবে না, আর তাকে একটা মন্দির করে দেওয়া হবে তিনি যেখানে থাকবেন। তো সেই মতেই রানীকে এই মন্দিরটি তৈরি করে দেন আকবর। দেখতেই পাচ্ছেন মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর করেই তৈরি করা হয়েছিল সেই সময়ে। বেশ সুন্দর করে কারুকার্য করা হয়েছে। দেখুন প্রত্যেকটা পিলারে সুন্দর করে নকশা তৈরি করা হয়েছে। হিন্দু রানীর মতো তার প্রিয় একজন হিন্দু মন্ত্রী হলেন রাজা বীরবল। এটাই হলো বীরবল মহল। রাজা বীরবল এখানেই থাকতেন। এরপর আমরা চলেছি ফতেপুর দেখতে। 1573 সালে গুজরাট জয়ের স্মৃতি হিসেবে তিনি এই ফতেপুরেই তৈরি করেছিলেন বুলন্দ দরওয়াজা। আর এই শহরের নাম হয় ফতেপুর অথবা বিজয় শহর। এখানে জুতো খুলেই ভেতরে প্রবেশ করতে হচ্ছে, কারণ এখানে আছে সালিম চিশতি মহাশয়ের দরগা, যেখানে আগ্রা থেকে খালি পায়ে এসে তার দর্শন করেই সম্রাট আকবর সন্তান লাভ করেন, যার নাম হয় পরবর্তীকালে জাহাঙ্গীর। এছাড়া এখনও বহু মানুষ এই দরগাতে এসেই মাথা ঠেকিয়ে তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করেন। সেলিম চিশতি মহাশয়ের মৃত্যুর পর এই সুন্দর শ্বেতপাথর দিয়ে দরগাটা বানিয়ে দিয়েছিলেন জাহাঙ্গীর। ফতেপুর সিকরি জায়গাটা ভীষণই সুন্দর, আগ্রায় আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। উল্লেখ্য এই জায়গায় অনেকগুলো মুভির শুটিংও হয়েছে, যার মধ্যে খুব প্রসিদ্ধ মুভি হলো শাহরুখ খানের পারদেস মুভি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নোটিফিকেশান। আজকে এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।